এই পাহাড়ে লুকিয়ে রয়েছে এক রহস্যময় ইতিহাস। এখানে নাকি এক সময় রাজার বড় সাম্রাজ্য ছিল, কিন্তু এক আক্রমণের পর কি এমন হলো যার কারণে পুরো সাম্রাজ্য একেবারে ধ্বংস হয়ে যায়। এছাড়া স্থানীয়দের মতে এই পাহাড়ে রয়েছে এক গুহা সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ দিয়ে নাকি রাজা তার প্রাণ রক্ষার জন্য পালিয়ে গিয়েছিল। কিন্তু এবার হচ্ছে প্রশ্ন, এই পাহাড়ের রহস্যের ইতিহাস এখনো জীবিত রয়েছে না বিলুপ্ত হয়ে গেছে, সেটা জানার জন্য আজ আমি চলে এসেছি গড় পঞ্চকোট পাহাড়ে, যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার উত্তর পূর্বাংশে পাঞ্চেত ড্যামের কাছে। আর এই পুরো ইতিহাস জানার জন্য আমি আর আমার টিম কিছু চ্যালেঞ্জ নিয়েছি। সেগুলি হলো এই পাহাড়ের চূড়ায় আমাদের পৌঁছানো, আর এই পাহাড়ে রয়েছে এক ছোট্ট ঝর্ণা যার উৎপত্তি এখন অবধি জানা যায়নি। তার সাথে রয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, পাহাড়ের গুহার সুড়ঙ্গ খোঁজার। আমরা কি এই পাহাড়ের রহস্যের ইতিহাস জানতে পারবো? আমরা কি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো? সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তোমাদের আগে গড় পঞ্চকোটের ইতিহাসটা আগে বলি। গড়, যার অর্থ দুর্গ। গড় পঞ্চকোটে প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড় বা দুর্গটি একটি অর্ধবৃত্তাকার পরিখা দিয়ে ঘেরা ছিল। এই পরিখার মাঝে একটি মাত্র প্রবেশপথ দিয়ে ভিতরে যাওয়া যেত। প্রবেশপথ ছাড়া চারিদিকে এক বিশেষ ধরনের বাঁশঝাড় দিয়ে ঘেরা ছিল, তাই একমাত্র প্রবেশপথ ছাড়া অন্য পথ দিয়ে প্রবেশ করা ছিল খুবই কঠিন। এবং এই দুর্গের ভেতরে বিভিন্ন স্থাপত্য মন্দির ছিল। গড় পঞ্চকোট সময়ের সাথে সাথে অনেক ঐতিহাসিক ঘটনা বা যুদ্ধের সাক্ষী হয়েছে, যেমন আক্রমণ, বাংলার নবাব আলীবর্দী খানকে পরাজিত করার জন্য রুস্তম জাং নাগপুরের মারাঠা শাসক রঘুজির ভোসলের কাছে সাহায্য চান। ভোসলে মারাঠা বাহিনী পাঠায়, যারা পাঞ্চেতের মাধ্যমে বাংলায় প্রবেশ করে এবং প্রায় 10 বছর ধরে বাংলায় লুট করে বলে ধারণা করা হয়। পঞ্চকোটের রাজা ভরচন্দ্র সিংদেওয়ের 17 জন স্ত্রী এই হামলার সময় পাশের এক কুয়ায় আত্মহত্যা করেন এবং রাজা প্রাণ রক্ষায় পালিয়েছিলেন পাহাড়ের এক গুহা দিয়ে। আর পুরো সাম্রাজ্য তার ধ্বংস হয়ে যায়। তখন থেকেই এই ধ্বংস অবস্থায় রয়েছে গড় পঞ্চকোট। হ্যালো, তো নমস্কার বন্ধুরা। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এটা হচ্ছে সেই সময়কার ওয়াচ টাওয়ার, মানে রাজার সময়ের ওয়াচ টাওয়ার। এখানে কি হতো, এখানে সৈন্যরা এখানে থাকতো, আর এখানে থেকে ওরা আশেপাশের পরিবেশের উপর নজর রাখতো, মানে কোনো শত্রু আসছে কিনা সেটার উপর নজর রাখতো। আর এই যে পুরো এরিয়াটা আমরা ঘুরছি, তার মধ্যে একমাত্র ওয়াচ টাওয়ার আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এটাই। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটার অবস্থা এখন ধ্বংস অবস্থায় রয়েছে। তো এখন আমরা কি করব, আমরা চেষ্টা করব আপনাদের ভেতরের ভিউটা দেখানোর। ঠিক আছে, চলো। তো এখানে যেমন দেখতেই পাচ্ছেন, এটা যেহেতু আগেকার স্ট্রাকচার, তো এগুলো টেরাকোটা মানে পোড়া মাটির ইটা দিয়ে তৈরি, তার স্ট্রাকচার এটা। বন্ধুরা, এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে দাঁড়িয়ে রাজার সৈন্যরা বাইরের পরিবেশের উপর নজর রাখতো। এটা একটা এরিয়া, আরেকটা এরিয়া রয়েছে এই তো এখানেও। এরিয়াটাও দেখুন, এই যে বাইরে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। তো এই জায়গাটা থেকেই সৈন্যরা বাইরের উপর নজর রাখতো। তো বন্ধুরা, আমরা এখন একটা পুরনো স্ট্রাকচারের সামনে দাঁড়িয়ে আছি। এই স্ট্রাকচার দেখে আমরা ঠিক বুঝতে পারছি না এটা আসলে কি ছিল এটা আর কি, কিন্তু এই যে এরিয়াটা রয়েছে এটার আশেপাশে কিন্তু অনেকগুলো মন্দির ছিল আগে। আর এখন হয়তো কয়েকটাই হয়তো মন্দির সেগুলো ভালো অবস্থায় রয়েছে। যেগুলো ভালো অবস্থায় রয়েছে সেগুলো ছাড়াও যে মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব। তো আপনারা চলুন আমাদের সাথে। দাদুর মতে এখানে নাকি অনেক মন্দির ছিল, যার মধ্যে যেমন আদি কল্যাণেশ্বরী মন্দির। এই কালী মায়ের মন্দির রাজার আমলে প্রতিষ্ঠা হয়, কিন্তু ধ্বংসের পর সেটা পুনরায় প্রতিষ্ঠা হয় মাইথনে, যেটা আমরা এখন মাইথন কল্যাণেশ্বরী নামে জানি। এছাড়া এমন একটা মন্দির রয়েছে, সেটা পুরো ধ্বংস হয়ে যায়নি, রাস মন্দির, যার সৌন্দর্য এখনো বজিয়ে রেখেছে। এই মন্দিরে রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ আর রাধা, যার কারণে রাস মন্দির নামে পরিচিত। এই পুরো ইতিহাসের ঘটনাটা কি আদৌ সত্যি, সেটা জানতে আমরা গ্রামের এক দাদুকে জিজ্ঞাসা করলাম। তাহলে দাদু, এই যে তুমি ঝর্ণার ব্যাপারটা বললে, তো এটা উৎপত্তিটা কোথা থেকে হয়েছে সেটা কি জানা গেছে? না, সেটা জানতে পাওয়া যায় নাই। তবে জলটার যেখান থেকে বাইরে হয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারছি কিভাবে আসছে, না যে কোথাও লিক আছে নাকি সেটা জানি না। তবে জল আসছে 12 মাস জলকে দেখেছি। ওই রঘুনাথ মন্দির আছে, ওইখানে একটা গুহা আছে, ওটা দেখেছি। আর ওখানে গুহা রয়েছে নাকি একটা? বন্ধুরা, আমরা এখন সিঁড়ি তো বলবো না, আমরা একটা রাস্তা পেয়ে গেছি। এই রাস্তা দিয়ে পাহাড়ের উপরে যাওয়ার পথ। তার আগে এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেট করা আছে এখানে মন্দির বলে, কারণ পাহাড়ের উপরে মন্দির রয়েছে। এরপর আমরা পাহাড়ে চাপতে শুরু করি। আমাদের মনে রাখা যে চ্যালেঞ্জটা, সেটা পূরণ করার জন্য তার সাথে আমরা পাহাড়ের মন্দিরে যাবার দিক নির্দেশ দেখতে পাচ্ছ কতটা উঁচু, এখনো বাকি রয়েছে কতটা উঁচু। কিছু স্টেপ চেপেছে, সেটাতে আমাদের মানুষরা
এইসব জঙ্গলে আসে, কোনো জঙ্গলে আসে বা পাহাড়ে আসে, এই যে প্লাস্টিকগুলো ফেলে দিয়ে যায়। এগুলো খুবই বাজে একটা, কি বলবো আর কি, বাজে স্বভাব একটা। আমরা মজা করতে করতে কখন যে এতটা উপরে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এরপর আমরা মন্দিরের দরজা দেখতে পেলাম, ভিতরে ঢুকে দেখতে পেলাম এমন এক মন্দির যেটা দেখলে একটা ঐতিহাসিক ভাব লাগছে। সাথে আমরা নিচে যে দাদুর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে উপরে নাকি একটা মন্দির রয়েছে, রঘুনাথ মন্দির। তো আমরা উপরে এসে একটা মন্দির খুঁজে পেয়েছি, তো আমাদের মনে হচ্ছে এটাই সেই মন্দির, রঘুনাথ মন্দির। আমরা শুনেছি এখানের এলাকার লোকেদের মাধ্যমেই যে আগে রাজা রানী নাকি এখানেই পুজো করতে আসতেন, আর এটা নাকি খুবই জাগ্রত একটা মন্দির। দারুণ একটা পরিবেশ বলতে পারেন, দারুণ একটা সৌন্দর্য, এত জঙ্গলের মাঝে মন্দিরটা রয়েছে। এরপর আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম, আর ভিতরে ঢুকে যেটা দেখলাম সেটা আমরা সারা জীবন মনে রাখবো। আমরা খালি পায়ে সসম্মানে ভিতরে প্রবেশ করলাম, আর দেখতে পাওয়া গেল পাথর দিয়ে ছোট্ট একটা চূড়া করা রয়েছে, এর উপরে বিভিন্ন বস্তু রাখা রয়েছে, তার সাথে সিঁদুর লাগানো রয়েছে। এছাড়া চারিদিকে দেখলাম বাদুড় মাকড়সার জাল দিয়ে ঘেরা। মন্দিরের খোপে রয়েছে অনেক ইঁদুরের বসবাস, তার সাথে দেখা গেল একটা বড় মাকড়সা। তারপর মন্দির থেকে বেরিয়ে হঠাৎ চোখে পড়লো একটা গর্তের উপর। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি পাথরের কিছু, পাথর দিয়ে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেখানে দূর থেকে মনে হচ্ছে গুহার মতো, নিচে যাতে মানে যেন গর্ত রয়েছে, নিচে স্পেস রয়েছে। এই দেখো আমাদের একটা পার্টনার আছে, দেখার চেষ্টা করছে এখানে কি আছে না আছে, কিন্তু এখানে আসলে যাওয়ার রাস্তা নেই সেরকম। এই গর্ত দেখে বোঝা গেল অনেকটা গভীর রয়েছে, কিন্তু এটা আমরা গুহা বলবো না, একটা রহস্যের ছায়া বলতে পারি। এরপর আমরা সেই ঝর্ণা বা ধারার উৎপত্তি স্থল খুঁজতে থাকি। আমরা খুঁজতে খুঁজতে অনেক গভীর জঙ্গলে ঢুকে পড়ি, আর দেখতে পেলাম বন্ধুরা, এখন আমরা হাঁটতে হাঁটতে এমন জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা ঝর্ণার কিছু জল দেখতে পাচ্ছি। জল মানে এখানে যে ঝর্ণা বয়ে আসা সেটা আমরা দেখতে পাচ্ছি না, শুধু এখানে দেখতে পাচ্ছি জল জমে রয়েছে। মানে এটা উৎপত্তি এখানে এটা নয়, হয়তো আমাদের সেটার জন্য আরও উপরে যেতে হবে সেই উৎপত্তিটা দেখার জন্য। তারপর সেই জল বয়ে আসার অনুসারে আমরা যেতে থাকি, কিন্তু এক জায়গায় সেই জঙ্গলে মিলিয়ে যায়। এখন আমরা ফিরছি আমরা, কারণ আমরা যে জায়গায় গিয়েছিলাম ঝর্ণার কাছে, সেই জায়গাটা আমরা অনেক রাস্তা খোঁজার চেষ্টা করলাম যে এটা উৎপত্তিটা কোথায় হয়েছে সেটা খুঁজবো, কিন্তু কিছুটা গিয়ে আর আমরা কোনো রাস্তা আর খুঁজে পেলাম না। তো এরপর আর কিছুটা চাপলে হয়তো পুরো পাহাড়ের চূড়ায় চেপে যাব, কিন্তু সন্ধে ঘনিয়ে আসছে, অনেকটা উঁচুতে এসে গেছি। আর আমরা একটা জিনিস নোটিস করছি, আমরা যতই উপরে যাচ্ছি ততই মানে জঙ্গলটা আবার গভীর হয়ে চলেছে, আরও গভীর হয়ে চলেছে। আর যে মানে গভীর জঙ্গল মানেই অন্ধকারটাও বেশি ঘনিয়ে আসছে। আমরা এখন পুরোটা যেতে পারিনি, কারণ অনেকটা অন্ধকার ঘনিয়ে আসছে, অনেক অন্ধকার ঘনিয়ে এসছে, এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়েও পেরিয়ে গেছে। আর উপরে পুরো একদম মশা কামড়ে অবস্থা খারাপ করে দিয়েছে আমাদের, দেখতেই পাচ্ছেন মশা একদম অবস্থা খারাপ করে দিয়েছে। ঝোপঝাড় বেড়েই চলেছে ভেতরে, উপরে জঙ্গল যত উপরে যাচ্ছে তত ঝোপঝাড় বেড়েই চলেছে, অন্ধকার হয়ে গেছে পুরো। তাহলে আমরা পুরো যেন রহস্যময় একদম পরিবেশ, যা দেখে আমরা বুঝতে পারলাম। তারপরে যেটা ঝর্ণাটা রয়েছে তার উৎপত্তিস্থল আমরা খুঁজে পেলাম না। মানে আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা উপরে চাপার, সেই উপরে আমরা অবধি চাপতে পারিনি, কিন্তু যতটা চেপেছি বাই কি বলবো, ওপর থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়েছে। আর দ্বিতীয়ত যে গুহার ব্যাপারটা রয়েছে, গুহারটা আমরা অনেক চারিদিকে দেখলাম, সেটা হয়তো প্রাচীনকাল দিক থেকে অনেক কিছু হয়েছে। 2025-এ দাঁড়িয়ে সেই জিনিসটা এখন দেখতে পেলাম না, চারিদিকে আমরা খোঁজাখুঁজি করলাম, সেটা আমরা সত্যিকারে পেলাম না। এরপর আমরা পাহাড়ের নিচে নামতে শুরু করলাম, কিন্তু আজকের এই অভিজ্ঞতা থেকে বুঝলাম সত্যি এই পাহাড়ের ইতিহাস আজও রহস্যময় রয়েছে। তাছাড়া এই পাহাড়ের সৌন্দর্য পুরুলিয়া জেলার গর্ব, এটাকে আমাদের জেলার অহংকার বলতে পারো। সেই জন্য আমরা বুক ঠুকে বলতে পারি, আমরা পুরুলিয়ার মানুষ বলি, পুরুলিয়াকে ভালোবাসি গো।